আসসালামু আলাইকুম। আমরা প্রিভিয়াস কোশ্চেন দেখছিলাম, ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশনসের প্রিভিয়াস কোশ্চেনগুলো সাথে যেগুলো রিলেটেড সেগুলো একটু আলোচনা করি। 4D BCS এ একটা প্রশ্ন ছিল যে WTO এর বিরোধ নিষ্পত্তি কিভাবে হয়, বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা কিভাবে হয়। দেখো সাউন্ড ঠিক আছে, সাউন্ড হ্যাঁ সাউন্ড আমি দেখে দেন। ঠিক আছে, ওকে। বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা কিভাবে হয় আর কি, এটা বেসিক্যালি হলো WTO এর আর্টিকেল 17 এটা বলা আছে। আর্টিকেল 17-এ সেটা হলো ডিসপিউট সেটেলমেন্ট, ডিসপিউট সেটেলমেন্ট এপিলেট ডিসঅ্যাপ মানে ডিসপিউট সেটেলমেন্ট এপিলেট বডি রয়েছে। তারা চূড়ান্ত নিষ্পত্তি প্রদান করে। এখানে বেসিক্যালি যেটা হয় যে প্রথমত হলো যে কেউ ভেটো দিতে পারে, বা আপত্তি জানাতে পারে। যেমন অন্যান্য যে সংস্থাগুলো আছে, যেমন আছে ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ এ কিন্তু আপত্তি জানাতে পারবে 8টি দেশকে P5 যারা পার্মানেন্ট 5টি দেশ, নিরাপত্তা পরিষদের যারা 5টি সদস্য তারা, আর হলো আপনার জাপান, জার্মানি, সৌদি, এই 8টা দেশ আপত্তি জানাতে পারে ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ এ, বাট WTO তে আপত্তি জানাতে পারবে যে কেউ। দ্বিতীয়ত হলো অভিযোগ দিবে, অর্থাৎ WTO তে অভিযোগ প্রদান, যে আপত্তি জানাতে চায় সে অভিযোগ প্রদান করবে। তৃতীয়ত না বলে প্যানেল গঠিত হবে, অর্থাৎ WTO একটি প্যানেল গঠিত করবে অভিযোগটি শোনার জন্য। প্যানেল রায় দিবে বা সুপারিশ দিবে। সুপারিশের বিপরীতে আপিল করতে পারবে। আর এই আপিলটা হবে ডিবিস্যাপ মানে ডিসপিউট সেটেলমেন্ট অ্যাপিলেট বডি, ডিস্যাপ রায় দিবে এবং এরপর মানতে বাধ্য থাকবে। ডিস্যাপ রায় দেওয়ার পর মানতে বাধ্য। অর্থাৎ এইটা হলো সবগুলোকে নিয়ে এটা হলো বিষয় যে বিরোধ নিষ্পত্তিটা এভাবে হবে। বিরোধ দিতে পারবে সবাই, WTO অভিযোগ দিবে, প্যানেল গঠিত হবে। প্যানেল দিয়ে 3 সদস্য হয় প্যানেলটা, সাধারণত প্যানেল গঠিত হবে 3 সদস্য। আর এই ডিবিস্যাপ এটাও 3 সদস্য বিশিষ্ট, দুইটাই 3 সদস্য বিশিষ্ট। এবং এরপর সুপারিশ দিবে, সুপারিশ বিপরীতে আপিল করতে পারবে। ডিস্যাপ রায় দিবে, রায় মানতে বাধ্য থাকবে সবাই, থাকিবে। মনে রাখবেন স্থায়ী মেম্বার হলো ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ এ 8টা, নিরাপত্তা পরিষদের স্থায়ী 5টি দেশ, অতিরিক্ত হলো জাপান, জার্মানি আর সৌদি আরব। 40তম BCS একটা প্রশ্ন ছিল, সেটা হলো ট্রান্স আটলান্টিক গতি প্রকৃতি। ওটা এই বছর গুরুত্বপূর্ণ ছিল। ট্রান্স আটলান্টিক গতি প্রকৃতি এটা পরীক্ষা ছিল, কিন্তু এবছর গুরুত্বপূর্ণ না।
যখন পরীক্ষা আসছিল তখন আসলে ট্রাম্প ওয়াজ দ্য প্রেসিডেন্ট, এবং ট্রাম্পের একটা পলিসি ছিল যে অ্যান্টি গ্লোবালিস্ট লিডার, তিনি গ্লোবালাইজেশনের বিরুদ্ধে চিন্তা করতেন এবং যুক্তরাষ্ট্রকে যে কোনো কর্মসূচি থেকে তাকে 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 ফেরত নিয়ে আসতো। রিটার্ন কবে ভাই? আমিও তো বুঝতেছি না কবে হবে রিটার্ন, কবে চিন্তা করে লাভ নাই। দুমায়া ক্লাস চালাতে হবে দুমায়া। আপনাদের এই সপ্তাহে ক্লাসটা কম হয়ে গেছে, কালকে ইনশাল্লাহ 3টা থেকে ক্লাস নেব ইনশাল্লাহ বিকালে, জানাবো আমি গ্রুপে সবকিছু। আর শুক্রবার পরীক্ষা হবে এক্সাম 3 হবে। এক্সাম 4টা আমরা এই সপ্তাহের মধ্যে আগায়া গ্যাপে নিয়ে নেব ইনশাল্লাহ। শুক্রবার শনিবার লং ক্লাস দিলে আমাদের বাংলাদেশ বিষয়গুলিটা শেষ হয়ে যাবে, মানে যে কটা পরের পরীক্ষাটা বাংলাদেশ বিষয়গুলোর উপরে হবে। যাই হোক, ট্রান্সআটলান্টিক গতিপথে ট্রাম্প প্রেসিডেন্ট ছিলেন এবং টিটিআইপি যেটা এটা ত্যাগ করেছিলেন, এই জন্য পরীক্ষা আসছিল। টিটিআইপি ত্যাগ করে ইউএসএ, তখন আসছিল পরীক্ষা। বেসিক্যালি টিটিআইপি মানে হলো ট্রান্স আটলান্টিক ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পার্টনারশিপ, এবং এটা 1993-তে একটা কনসেপ্ট ছিল। 1993 সালে কনসেপ্ট ছিল, এবং এটা ছিল ইউএসএ প্লাস হলো ইউরোপিয়ান ইউনিয়ন, মোট 28 নেশনসের সদস্য ছিল। ইউএসএ ওখান থেকে ত্যাগ করেছিল, পরে আবার বাইডেন পিরিয়ডে আবার ঢুকছে। এই টিটিআইপি এটা বেসিক্যালি ট্রেডকে দেখতো, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টকে দেখতো, এবং এটা ছিল নন মিলিটারি না। এটা টিটিআইপি আসলে বেশি ট্রান্স আটলান্টিকটা পরীক্ষা আসছে। এর একটা পার্ট হলো টিটিআইপি, আর একটা পার্ট হলো আপনার ট্রান্স আটলান্টিকের মধ্যে একটা পার্ট হলো যেমন ন্যাটো। এটা মিলিটারি ইস্যুস দেখে হলো ন্যাটো, এবং এই দুইটা আলোচনা করতে হবে আর কি। ট্রান্স আটলান্টিক গতি প্রকৃতির পরীক্ষা আসলে টিটিআইপি এবং হলো ন্যাটো দিতে হবে। ন্যাটো তো পিডিতে যা পড়ছেন তাই শর্ট করে লিখে দিবে, আর টিটিআইপিটা তো যতটুকু লাগে এতটুকু আলোচনা করে বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত। বেসিক্যালি টিটিআইপিতে ইউএস এর অনেক কন্ট্রিবিউশন, এখানেও ইউএস এর তো 100% কন্ট্রিবিউশন অফ ইউএস এর কন্ট্রিবিউশনের 100% তারা ব্যয় বহন করে থাকে। এখন মনে হয় 73%। ট্রাম্প সেটা ঠিক করেছে, ইউএস এখন 73% ব্যয় বহন করে। দেন অর্থাৎ সিন্স 2017 100% ব্যয় বহন করতে ইউএসএ। আর এখানে ইউএসএ সবচেয়ে অংশীদার, অথচ ইউএস এর যে ওইমানটা ছিল সেটা হলো এখানে চায়না ইজ দ্য বিগেস্ট পার্টনার ইন বিজনেস অফ টিটিআইপি, biggest partner in business of TTIP। আর TTIP তে সবচেয়ে বেশি বিগেস্ট পার্টনার ছিল হলো চায়না, এবং এইটাই ইউএস এর সবচেয়ে বেশি প্রবলেম ছিল। ইউএস এটাকে ভালোভাবে নিতে পারে না, এটা ভালোভাবে ইউএস এ নিতে পারে না। ওকে, নাম্বার 3 যে কোশ্চেনটা ছিল 40তম বিসিএস এ, ফাংশনালিজমের গুরুত্ব কি? ফাংশনালিজম এর গুরুত্ব, আসলে ফাংশনালিজম শব্দটা পরীক্ষা আসছে, এটা হলো রিজনালাইজেশন থেকে। প্রশ্নটা হলো রিজনালাইজেশন এখান থেকে আসছে। অর্থাৎ একটি রাষ্ট্রের কর্মকাণ্ড না, বলতে গেলে হলো রাষ্ট্রের যে কার্যক্রমের ভিত্তিতে বিভিন্ন বলয় গড়ে ওঠে, এবং তা একটি বিশাল অঞ্চলের মধ্যে, বৈশ্বিক অঞ্চলের মধ্যে বলয় তৈরি করে থাকে। যেমন ধরেন ধর্মের ক্ষেত্রে
ধর্মের ক্ষেত্রে দেখেন ওয়াইসি, ওয়াইসি একটা বিগেস্ট পার্ট, যেমন ইসকন, ISC KON নাকি CON কে জানে, ইসকন, ইসকনটা বাংলা লেখেন, এটা কি CON ISCON মনে হয়। তারপরে হলো আপনার যেমন ধরেন বাণিজ্যের ক্ষেত্রে আপনি এবার রিজন দিবেন না, এখানে রিজনালাইজেশন বলতে আমি পরের প্রশ্নটাই বোঝাবো না। বাণিজ্যের ক্ষেত্রে হলো যেমন ধরেন আপনার বাণিজ্যের ক্ষেত্রে আপনি ধরতে পারেন, বাণিজ্যের ক্ষেত্রে কাকে ধরবেন সেটা হলো ধরেন WTO। তারপরে হলো অর্থনীতির ক্ষেত্রে G7, G20, D8। তারপরে হলো রাজনীতির ক্ষেত্রে ধরতে পারেন আপনি রেড নেশনস NAM। তারপরে হতে পারেন আপনি ক্রীড়ার ক্ষেত্রে ICC, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। তারপরে ধরতে পারেন আপনি ICC ধরলেই হবে, IOC তো সব দেশই আছে, ICC লিখলে না। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে এটা যে আপনি রাষ্ট্র যে ফাংশন করে, যেমন সাংস্কৃতিক কোনো ফাংশন করে থাকে, কালচারাল কোনো মানে পলিটিক্যাল কোনো কার্যক্রম করে থাকে, বা ক্রীড়াক্ষেত্রে ক্রীড়াক্ষেত্রে একত্রে ঐক্যবদ্ধ থাকে, এখানে আসলে রিজন ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো আসলে কর্মটা। হ্যাঁ, এখানে ওয়াইসি হচ্ছে দেখেন মুসলিম কান্ট্রি একটা বাংলাদেশও আছে, দূর পূর্ব এশিয়ার মধ্যে ইন্দোনেশিয়াও আছে, আবার দেখা যায় যে আফ্রিকার মধ্যে আপনার মরক্কো আছে। সো এটা অঞ্চল ফ্যাক্ট না, এটা ফ্যাক্টটা হলো আসলে কি রিলিজিয়নটা। তো এইটার ক্ষেত্রে এই বলয়গুলো তৈরি হয়ে থাকে এবং এটা একটা ঐক্যবদ্ধভাবে তারা ফাংশন করে থাকে। ফাংশনালিজম রিজনালাইজেশনের বিষয়। পরের প্রশ্নটাই আছে রিজনালিজম এবং রিজনালাইজেশনের মধ্যে পার্থক্য কি। এখানে রিজনালাইজেশনকে অনেকে আবার বলতেছি, রিজনালিজম পরের প্রশ্নটা 40তম BCSE প্রশ্নটা আসছে, আঞ্চলিকতাবাদ ও আঞ্চলিকীকরণের মধ্যে পার্থক্য, রিজনালাইজেশন এর মধ্যে পার্থক্যটা হলো যে রিজনালিজম এখানে রিজনকে প্রেফারেন্স দেয়, রিজনকে প্রাধান্য দেয়। আর রিজনালাইজেশন যেটা, এটা হলো রাষ্ট্রের প্রয়োজনীয়তার প্রাধান্য দেয়। যেমন দেখেন ব্রিক্স হয়েছে, এই ব্রিক্স কিন্তু আসলে ওই রাষ্ট্রগুলোর মধ্যে আসলে ঐক্যবদ্ধ হওয়াটা জরুরি ছিল, এখানে রিজন ফ্যাক্ট না। কিন্তু এখানে দেখেন হচ্ছে বিমস্টেক, কারণ এখানে বঙ্গোপসাগরের তীরবর্তী দেশগুলোর মধ্যে এটা হচ্ছে। আবার এখানে দেখেন রাষ্ট্রগুলো দেখেন G7 তৈরি করে ফেলছে, G7 D8। এটা বেসিক্যালি করে ফেলছে যে তারা ওই অঞ্চলের, অর্থাৎ অঞ্চল না, ধনী দেশগুলো একত্রে থাকবে, উন্নয়নশীল মুসলিম দেশগুলো একত্রে থাকবে D8, ডেভেলপিং এর উন্নয়নশীল মুসলিম দেশগুলো একত্রে। আবার উন্নত বিশ্ব বা ধনী বিশ্ব হলো G7 এর অন্তর্ভুক্ত। এখানে এইটা আমার যেমন এটা হলো ইউরোপিয়ান ইউনিয়ন হলো যে তারা রিজনকে প্রাধান্য দিয়েছে, এজন্য রিজনালিজম। আবার দেখেন রিজনালিজমের এখানে সাফটার কথা বলতে পারেন, সাফটার মানে এখানে দেখেন ট্রিপস চুক্তি, ট্রিপসটা হলো যে পৃথিবীর সব দেশের জন্য একটা মেধাস্বত্ব চুক্তি। বাণিজ্যের ক্ষেত্রে এটা বাণিজ্য সংক্রান্ত, এটা ধরেন অর্থনীতি সংক্রান্ত, এটাও অর্থনীতি সংক্রান্ত। এরপরে দেখেন যেমন RCEP TTIP, TTIP বলা যাবে, RCEP TTIP, তারপর IPEF, এগুলো সব কিন্তু রিজনকে প্রাধান্য দিয়েছে। অ্যাপেক রিজনকে প্রাধান্য দিয়েছে, এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন। বাট এখানে দেখবেন যে এগুলোকে প্রাধান্য দেয়নি। RCEP TTIP IPF অ্যাপেক এটা তারা সবগুলো রিজনকে প্রাধান্য দিয়েছে। এখানে দেখবেন যে তারা হয়তো আরেকটা অর্গানাইজেশন বলতে পারে, যেমন ধরেন আপনার WTO এখানে কিন্তু কিছু হয়নি, এখানে কোনো রিজনকে প্রাধান্য দেওয়া হয়নি। হ্যাঁ, তারপরে ধরেন আপনার এটা আর কোনো উদাহরণ পাচ্ছি না ট্রেড সংক্রান্ত। তো বুঝতে পারছেন এটা যে ICC FIFA এটা কিন্তু যেমন ওয়াইসি এটা হয়েছে যে একটা রাষ্ট্র ধর্মের কারণে ঐক্যবদ্ধ হয়েছে, রিজনালাইজেশন হয়েছে। আর রিজনালিজমের মধ্যে এখানে ওয়াইসি না, আফ্রিকান ইউনিয়ন,
রাজনৈতিক বিষয়। এখানে ধরেন ন্যাম, কমনওয়েলথ, এই যে ঐক্যবদ্ধ বলয় তৈরি হয় পরে রিজনালাইজেশন। আর এখানে আফ্রিকান ইউনিয়ন রিজনালিজমকে প্রাধান্য দিচ্ছে। ক্লিয়ার? ফাংশনালিজম আর রিজনালাইজেশনের মধ্যে আসলে পার্থক্য নাই, এখানে শুধু ফাংশনটাকে বুঝিয়েছে। রিজনালাইজেশনের মধ্যে যে ফাংশনটাকে প্রাধান্য দেওয়া হয়েছে। রিজনালাইজেশন হলো যে রাষ্ট্রের প্রয়োজনীয়তার প্রাধান্য দিয়ে তারা ঐক্যবদ্ধ আচরণ করে, আর ফাংশনালিজম হলো যে তাদের ফাংশনের ভিত্তিতে তার একটা বলয় তৈরি হয়। মানে সংজ্ঞাটা জাস্ট একটু চেঞ্জ হবে, বাট থিম ইজ বা ফ্যাক্ট ইজ সেম। ৪৩তম বিসিএস প্রশ্ন আসছে চারটা প্রশ্ন আসছে। এরপরে দেখি আমরা 37 বিসিএস কি আসছে। বিসিএস এর প্রশ্ন আসছে এমডিজি এবং এসডিজির মধ্যে পার্থক্য। এমডিজি ভার্সেস এসডিজিস, দুটোর মধ্যে পার্থক্য আসলে আগেও বলেছি। এমডিজিস ফর এলডিসিস, এটা স্বল্পোন্নত দেশের জন্য, এটা হচ্ছে ফর অল। এমডিজিস ফর এসডিসিস আর এসডিজি ফর অল, সকলের জন্য। এটা সকলের জন্য। এটা হলো আসলে উই দ্য পিপল বাই 2015, এটা প্রমাণ করা। আর এটা হলো যে ট্রান্সফর্মিং আওয়ার ওয়ার্ল্ড বাই 2030, এটা হলো এজেন্ডা 2015 নামে পরিচিত ছিল, আর এটা হলো এজেন্ডা 2030। এটা বেসিক্যালি হলো যে মানে ইমপ্রুভমেন্ট, আর এটা হলো যে অ্যাসিপ্ট। অর্থাৎ এখানে হলো যে কোনো কিছু হ্রাস বৃদ্ধি, অর্থাৎ হ্রাস বৃদ্ধি বলতে বোঝায় দারিদ্র্যের হ্রাস আর শিক্ষার হার বৃদ্ধি। মানে পজিটিভ যেটা সেটা হবে বৃদ্ধি, আর যেটা নেগেটিভ সেটা হবে হ্রাস। আর এখানে হলো অ্যাসিপ্ট, এখানে হয়তো 0 অথবা 100%। এখানে হবে যে 0 পভার্টি, নো হাঙ্গার, এটা হবে এখানে, অথবা হবে 100% এডুকেশন রেট। আর এখানে হবে যে প্লাস মাইনাস হবে, হ্রাস বৃদ্ধি হবে, আর ওখানে হ্রাস বৃদ্ধি নাই। আর এখানে হলো যে জনগণ অথবা পিপল, মানব কল্যাণটাই হলো মূল কথা। পিপল, জনগণই উৎস, মানে জনগণই হলো কল্যাণের উৎস। আর এখানে হলো জনগণ প্লাস হলো পৃথিবী। এখানে কিন্তু মানে এই পৃথিবী বলতে কিন্তু এখানে পৃথিবী বলতে কিন্তু ওয়ার্ল্ডকে বোঝাবে না। আসলে ট্রান্সফর্মিং আওয়ার ওয়ার্ল্ড লেখা, কিন্তু ওয়ার্ল্ড লেখা থাকলে এটা কিন্তু আর্থকে বোঝাবে, প্ল্যানেট। হ্যাঁ, এই আর্থ হলো একটা গ্রহকে বোঝায়, আর ওয়ার্ল্ড একটা পলিটিক্যাল টার্ম। কিন্তু এখানে পৃথিবী বলতে আর্থটা লিখে দিয়েন ব্র্যাকেটে, আবার গ্রহ লেখা লাগবে না, শুধু আর্থটা পৃথিবীর এসে লিখে দিয়ে মানে ব্র্যাকেটে। আর এমডিজির বিষয় ছিল এখানে 8টি গোল, লক্ষ্যমাত্রা প্লাস 21টি টার্গেট ছিল। 21টি টার্গেট বা 21টি লক্ষ্য, 21টি টার্গেট অথবা লক্ষ্যমাত্রা হলো 8টি। আর এটা হলো 17 and 69 on 69। 17 হলো গোলস আর on 69 হলো টার্গেটস। এই দুইটা আর কি। এখন এমডিজি তো বেসিক্যালি গুরুত্বপূর্ণ না, কারণ এমডিজি এখন আর একেবারেই নাই, এখন এসডিজি। এখন আপনার পরীক্ষা আসতে পারে যে টেকসই উন্নয়ন কাকে বলে। এটা আমরা অনেকে হয়তো গোলায় ফেলি। টেকসই উন্নয়ন মনে করি যে আসলে পরিবেশ বান্ধব উন্নয়ন, অনেক টেকসই থাকতে হবে এরকমের উন্নয়ন। টেকসই উন্নয়ন মানে হলো যে বর্তমানের চাহিদা পূরণ এবং ভবিষ্যতের ক্ষতি না করে যে উন্নয়ন, এটা হলো টেকসই উন্নয়ন। অর্থাৎ বর্তমানে চাহিদা পূরণ করবেন, যা লাগবে তাই করবেন, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য রিজার্ভ রাখবেন। অর্থাৎ মিটিগেট দ্য প্রেজেন্ট জেনারেশন ডিমান্ড অ্যান্ড রিজার্ভ ফর দ্য ফিউচার জেনারেশন।
অর্থাৎ মিটিগেশন of the present generation demand and reserve for the future generation. এটা হলো মানে বেসিক্যালি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। তো টেকসই উন্নয়নটা পরীক্ষা আসতে পারে, এটা ইম্পর্টেন্ট। টেকসই উন্নয়ন কাকে বলে, টেকসই উন্নয়ন কি, এবং টেকসই উন্নয়ন সম্পর্কে ফার্স্ট যে সম্মেলনটা হয়েছে সেই সম্মেলন হয় 2002 সালে। এটা ছিল জোহানেসবার্গ সামিট। প্রথম সম্মেলনটা হয় 2002 সালে, যার নাম ছিল জোহানেসবার্গ সামিট। 37 BCS এই প্রশ্নটা আসছিল। 36-তে আসছে ব্রিক্স কি, যেটা ব্রিক্সটা আমরা আগে আলোচনা করছি। ব্রিক্স কি এটা পরীক্ষা আসছিল। এবছর যদি আসে, এবছর আসলে সংস্থা যদি আসেও, তাহলে আমার মনে হয় G7 থেকে কি পাই, তখন G7 সামিটের উপরে খুব তীক্ষ্ণ নজর রাখেন। G7 সামিট কিন্তু চলতেছে, শেষ হয়ে গেছে মনে হয় আজকে কালকে, পরশুদিন থেকে হয়েছে। G7 সম্মেলনটার দিকে একটু চোখ রাখবেন, এখান থেকে প্রশ্ন আসতে পারে। G7 সম্মেলনটা আমি আগামীকালকে ক্লাসে লিখে দেবো ইনশাল্লাহ। 36 BCS আর কোনো প্রশ্ন আসছে কিনা, সেটা আসছে যে হ্যাঁ, ব্রেটন উডস কনফারেন্স, ব্রেটন উডস ইনস্টিটিউশনস। 2 নম্বরের প্রশ্ন আসছে ব্রেটন উডস ইনস্টিটিউশন কি বা কে কে। ব্রেটন উডস ইনস্টিটিউশনসটা বেসিকটা তো আপনি জানেন। বেসিকটা হলো বেসিক্যালি মানে এটা একটা হিস্ট্রিটা হলো যে 1944 সালে ব্রেটন উডস কনফারেন্স হয়, এবং এই কনফারেন্সের মাধ্যমে প্রতিষ্ঠান যেগুলো প্রতিষ্ঠিত হয় সেগুলোকেই ব্রেটন উডস ইনস্টিটিউশনস বলে। বেসিক্যালি ছোট্ট একটা হিস্ট্রি আছে এখানে, একটা ছোট্ট একটা হিস্ট্রিটা হলো যে 1929 থেকে 30-তে একটা মহামন্দা হয়, মহামন্দা বা গ্রেট ডিপ্রেশন হয়। এই মহামন্দা মোকাবেলায় 1933-তে এবং 1937-এ গ্রেট ডিল এবং নিউ ডিল হয়। গ্রেট ডিল অ্যান্ড নিউ ডিল, এবং এটা করছিল রুজভেল্ট, ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, ইউএস প্রেসিডেন্ট। রুজভেল্ট 2টা প্ল্যান দিয়েছিল, একটা গ্রেট ডিল আর একটা হলো নিউ ডিল। 2টা পলিসি ঘোষণা করে, এবং এই ডিলের মূল কথা ছিল সেটা ছিল যে মহামন্দার কারণ চিহ্নিত করা, এবং কারণ চিহ্নিত করলো 1 নম্বরে হলো বিশ্বযুদ্ধ বা মহাযুদ্ধ। তখন তো আর প্রথম বিশ্বযুদ্ধ শব্দটার নাম ছিল না, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু না হলে তো আগেটার নাম প্রথম হয় না। 1939 সালে গিয়ে 14 সালে যুদ্ধটাকে প্রথম বিশ্বযুদ্ধ বলা হতো 39 সালের পরে, কিন্তু প্রথম শুরু হলে তার প্রথম বিশ্বযুদ্ধের নাম হয় নাই। যেমন মুক্তিযুদ্ধ কি আমরা প্রথম মুক্তিযুদ্ধ বলি না, বলবো প্রথম মুক্তিযুদ্ধ তখনই বলবো যখন একটা মুক্তিযুদ্ধ হবে, তখন আগেরটার নাম 71 সালেরটা প্রথম হবে। অর্থাৎ বলছে মহাযুদ্ধ একটা কারণ, মহাযুদ্ধ মানে গ্রেট ওয়ার। এই জন্যই কিন্তু এখানে গ্রেট শব্দটা বেশি, গ্রেট ডিল, গ্রেট ওয়ার, গ্রেট ডিপ্রেশন। 2 নম্বরে যে কারণটা বলছে সেটা হলো আর্থিক প্রতিষ্ঠানের অভাব, এবং ওই সময় আর্থিক প্রতিষ্ঠান ছিল না, আর্থিক প্রতিষ্ঠানের অভাব। 2 নম্বর এটা বলছে, এই 2টা কারণ ছিল মূল কারণ। এখন এই আর্থিক প্রতিষ্ঠানের অভাবের জন্য তিনি বলছেন, এই রুজভেল্ট বলছেন যে আর্থিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা জরুরি। এবং এই ভিত্তিতেই মিস্টার হোয়াইট নামে একজন অর্থবিদ, মানে ওই রুজভেল্টের একজন বড় অর্থনীতিবিদ ছিলেন মিস্টার হোয়াইট একটা প্ল্যান দিয়েছিলেন, হোয়াইট প্ল্যান। এবং তিনি যে প্ল্যানটা দেন সেই প্ল্যানটা ছিল যে এরকমের, 1940s-এর দিকে তিনি প্ল্যানটা দিয়েছেন যে ব্যাংক ব্যবস্থা দেখবে ইউএসএ, অগ্রসরমান দেশ ইউএসএ, এবং সেই রকম একটা দেশের নাম হবে একটা ব্যাংক হবে।
আর মুদ্রা ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য এটা করবে ইউরোপিয়ান ইউনিয়ন, মানে ইউরোপের অগ্রসরমান দেশগুলো তারা মুদ্রা ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য কাজ করবে। আর ওই সময় অগ্রসরমান আরেকটা দেশ ছিল, যে সে দেশটা ছিল যে বাণিজ্য ব্যবস্থা, এটা দেখবে জাপান, মানে এর অর্থায়নটা করবে জাপান। প্রত্যেকটারই অর্থায়নের কথা বলা হয়েছে। যেমন একটা ব্যাংক ব্যবস্থা তৈরি করবে যেটা ইউএসএ করবে, সম্পূর্ণটা ইউএসএ চালু করবে, এবং সেজন্যই কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক হয়েছে, এবং ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু এখন পর্যন্ত ওয়ার্ল্ড ব্যাংকের সম্পূর্ণ খরচ কিন্তু ইউএসএ বহন করে। আবার মুদ্রা ব্যবস্থার জন্য ইউরোপের একটা দেশগুলো অগ্রসরমান ভূমিকা রাখবে, এবং এখন পর্যন্ত যে মুদ্রা ব্যবস্থার জন্য আইএমএফ তৈরি করা হয়, সেখানে কিন্তু প্রেসিডেন্ট বা আইএমএফ এর যে এমডি হয় সবসময় কিন্তু একজন ইউরোপিয়ান হয়, ইউরোপ থেকে হয়। আর বাণিজ্য ব্যবস্থার দায়িত্ব দেওয়া হয়েছে জাপানকে, এবং সে জাপানেরই কথা ছিল যে তারা একটা সংস্থা করবে, এবং এই জাপানের একটা নাম দিয়েছিল আইটিইউ, মানে আইটিও, মানে ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন। কিন্তু দেখা গেছে যে এটা 1940s এর দিকে তারা প্রস্তাব দিয়েছিল মিস্টার হোয়াইট, এবং এই প্রস্তাবটার মধ্যে যেটা হয়েছিল যে জাপানে যখন 1941-এর পর যখন জাপান সংঘাতে লিপ্ত হয়ে যায়, তখন আলটিমেটলি আর এই আইটিইউ তাকে আর দায়িত্ব, মানে অটোমেটিক তার কাছ থেকে আর থাকে না। এরপরে এই হোয়াইট প্ল্যানের এই প্রস্তাব নিয়ে 1944 সালে ইউএসএর নিউ হ্যাম্পশায়ারে ব্রিটনউডস হোটেলে একটি কনফারেন্স হয়। এর সিদ্ধান্ত কি ছিল? এই কনফারেন্সের সিদ্ধান্ত কি ছিল? ব্রিটনউডস কিন্তু একটা হোটেলের নাম। তাহলে ইউএস এর নিউ হ্যাম্পশায়ারের ব্রিটনউডস হোটেলে একটি কনফারেন্স হয়। এর সিদ্ধান্তগুলো কি কি ছিল? 1 নম্বরে ছিল যে ডলার আন্তর্জাতিক মুদ্রা হবে। নাম্বার 2, আইবিআরডি গঠিত হবে। নাম্বার 3, আইএমএফ গঠিত হবে। নাম্বার 4, আইটিও হবে না, আইটিও স্থগিত থাকবে, এবং এই আইটিওর পরিবর্তে কিন্তু পরবর্তীতে গ্যাট হয়, এজন্য ওটাকে আর ব্রিটনউডস ইনস্টিটিউশন বলা হয় না। তাহলে এর মধ্যে থেকে এই আইবিআরডি গঠিত হবে। তাহলে এখানে স্টাডি লিখবেন আইবিআরডি পরবর্তীতে ব্র্যাকেটে 1956 পরবর্তীতে ওয়ার্ল্ড ব্যাংক নাম ধারণ করে। তাই ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের 5টি সদস্য, ব্র্যাকেটে লিখতে পারেন বা নিচে লিখতে পারেন, আইবিআরডি, আইএফসি, আইডিএ, আইসিএসআইডি, মিগা। আইবিআরডি, আইএফসি, আইডিএ, আইসিএসআইডি, মিগা, এই 5টি সদস্য প্লাস হলো আইএমএফ কে ব্রিটনউডস ইনস্টিটিউশনস বলে। কিন্তু পরীক্ষায় এবছর কিন্তু আসবে অন্যটা, সেটা আমি দেখাচ্ছি। এটা হলো ওয়াশিংটন কনসেনসাস। পরীক্ষায় যেটা আসতে পারে এবছর সেটা হলো ওয়াশিংটন কনসেনসাস, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে ব্রিটনউডস ইনস্টিটিউশনের মধ্যে হলো যে আইবিআরডিটাই 56 সালে গিয়ে ওয়ার্ল্ড ব্যাংক নামকরণ হয়, যখন আইএফসি প্রতিষ্ঠিত হয়। এটাকে আবার অনেকে বলছে যে আইএফসি আর আইবিআরডি কে বলা হবে, আইডিএ কে বলা হবে না। এগুলো ভুয়া ভাই, এগুলো হুদাই, এগুলো হচ্ছে মানে উইকি মার্কা তথ্য। অনেক বই দেখবেন, খুঁজে দেখবেন উইকি মার্কা তথ্য, উইকিতে যা আছে তাই। উইকি কিন্তু ইজ নট দ্য মানে পারফেক্ট কোনো সোর্স। যে কেউ এডিট করতে পারবে, আপনি নিজেও এডিট করতে পারবেন। কয়েকটা ইমেল দিয়ে একটুখানি ওদের সাথে আধা ঘন্টা সময় দিলেই আপনি দেখবেন উইকিতে আপনি নিজেও একটা এডিট করে বসাতে পারবেন। ব্যাপারটা দরকার হলো ওয়াশিংটন কনসেনসাস।
ওয়াশিংটন কনসেনসাস এটা কি? এটা খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা এই বছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওয়াশিংটন কনসেনসাস, ওয়াশিংটন কনসেনসাস বেসিক্যালি হলো, এরা হলো উন্নয়নশীল বিশ্বের জন্য, উন্নয়নশীল বিশ্বের জন্য ওয়াশিংটন ভিত্তিক 3টি প্রতিষ্ঠানের একটা সংস্কার প্যাকেজ। ওয়াশিংটন কনসেনসাস হলো, দেখবেন ডলার নিয়ন্ত্রক, আগে সংখ্যাটা লেখেন, ডলার নিয়ন্ত্রক ওয়াশিংটন ভিত্তিক, ওয়াশিংটন ভিত্তিক 3টি প্রতিষ্ঠানকে ওয়াশিংটন কনসেনসাস বলা হয়, কনসেনসাস বলা হয়, যা উন্নয়নশীল বিশ্বের জন্য একটি সংস্কার প্যাকেজ, একটি সংস্কার প্যাকেজ। 1989 সালে ব্রিটিশ অর্থনীতিবিদ জন হ্যারল্ড উইলিয়ামসন নিম্নোক্ত 3টি প্রতিষ্ঠানকে ওয়াশিংটন কনসেনসাস বলেন। এবং এই যে 3টি প্রতিষ্ঠান, একটা হলো ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ইউএস ট্রেজারি ডিপার্টমেন্ট বা অর্থ মন্ত্রণালয়, ইউএস ট্রেজারি ডিপার্টমেন্ট, এই 3টি প্রতিষ্ঠানকে একত্রে ওয়াশিংটন কনসেনসাস বলেন। ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ইউএস ট্রেজারি ডিপার্টমেন্ট। লাগে এখন বিষয় হলো কি, এই ওয়াশিংটন কনসেনসাস উন্নয়নশীল বিশ্বের জন্য 10টা সুপারিশ দিয়ে থাকে। এবার তারা একটা সুপারিশ নির্ধারণ করছে, অর্থাৎ ওয়াশিংটন কনসেনসাসের 10টি সুপারিশ কাদের জন্য? উন্নয়নশীল বিশ্বের জন্য, উন্নয়নশীল দেশের জন্য বা বিশ্বের জন্য 10টি সুপারিশ। যেমন 1, আর্থিক শৃঙ্খলা। এখানে সব হয়েছে, দেখবেন সব নীতির কথা, বুঝছেন? আর্থিক শৃঙ্খলা, তারপর ধরেন আপনার সুদের হার বাজারে ছেড়ে দেয়া, মানে বাজার নির্ধারণ করবে, সুদের হার বাজারে ছেড়ে দেয়া। তারপরে ধরেন আপনার বিনিয়োগ, তারপর হলো ঋণ, এটা উদার করা, বিনিয়োগ উদার করা। নাম্বার 4, বাণিজ্য উদার করা, বেসরকারীকরণ। এখানে সব নীতির কথা। ভর্তুকি নির্ধারণ, ভর্তুকি মানে কার্ডটা বাতিল করতে হবে, কার্ডটা দিতে হবে বেশি, ভর্তুকি নির্ধারণ। তারপর হলো কর খাত সংস্কার, তারপরে হলো নিয়ম নীতি শিথিল করা, 6, 7, 8, 9, 10। তারপর হলো প্রতিযোগিতামূলক বিনিময় হার, ওই যেটা হলো ডলারের প্রতিযোগিতামূলক বিনিময় হার,
প্রতিযোগিতামূলক বিনিময়, হ্যাঁ। আরেকটা হলো যে স্বত্বাধিকারী, মানে প্রপার্টি রাইটস, যেটা স্বত্বাধিকারী আইনি নিরাপত্তা দেয়া, স্বত্বাধিকারীর আইনি নিরাপত্তা প্রদান। এগুলো ওয়াশিংটন কনসেনসাসের সুপারিশ। মনে রাখবেন এটা মূলত ডলার নিয়ন্ত্রক, এবং ডলারের বিনিময় হারের জন্য যেন তারা কোনো দেশ যেন ক্ষতিগ্রস্ত না হয়, বিশেষ করে উন্নয়নশীল দেশ। এটাই ওয়াশিংটন কনসেনসাস। এটাই কিন্তু মানে নব্য উদারতাবাদের একটা উদাহরণ। এরপরে 35তম বিসিএস এ কি আসছে দেখি। 35তম বিসিএস এ 36তমতে আরো একটা আসছে, কপিরাইট কি। কপিরাইট কি দেখেন, এবার হয়তো আপনার কাছে চলে আসতে পারে পেটেন্ট কি। কপিরাইট এবং পেটেন্ট, বেসিক্যালি কপিরাইট হলো মেধাস্বত্ব আইনের অন্তর্ভুক্ত। মেধাস্বত্ব আইন ব্র্যাকেটে ট্রিপস এর অন্তর্ভুক্ত। এখন ট্রিপস মানে কি? ট্রিপস যেটা 1994 হয় বাই WTO। যদিও কপিরাইট এই কনসেপ্টটা 1970 সালের, এখন 70 সাল থেকে 95 সাল পর্যন্ত একরকমের ধাঁচে চলছে, এখন ভিন্ন ধাঁচ। অর্থাৎ 95 সালে WTO হওয়ার পর এর পুরো কন্ট্রোলটা WTOর হাতে। ট্রিপস 1994 WTO ট্রিপস আইনটা করে। এটা কিন্তু একটা আইন, মেধাস্বত্ব আইন। ট্রিপস তো বুঝেন, ট্রেড রিলেটেড রিলেটেড আসপেক্টসটা আসলে এখানে এলাবোরেশনের মধ্যে নাই। ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, দ্যাট ইজ ট্রিপস। এখন এটা হলো যে মেধাস্বত্ব। মেধাস্বত্ব মানে কি? উদ্ভাবন ফি। আপনি যে উদ্ভাবন করবেন, আপনি একটা ফি লাভ করবেন। উদ্ভাবনের এগেনস্টে আপনাকে একটা ফি প্রদান করা হবে, এবং সেই ফিটা কি হারে প্রদান করা হবে এবং কোন জায়গায় কিভাবে প্রদান করা হবে, সেটাই হলো ট্রিপস বা মেধাস্বত্ব। এই উদ্ভাবন ফিটা একটা হলো ধরেন আপনার বস্তুগত, আর একটা হলো অবস্তুগত। আবার অর্থাৎ এটা হলো হস্তান্তরযোগ্য এই উদ্ভাবনটা, আর এটা হচ্ছে অহস্তান্তরযোগ্য, এবং এটা শিল্পের সাথে জড়িত। আর এটা হলো যে বুদ্ধিবৃত্তির সাথে জড়িত। তাহলে এটা হলো বস্তুগত, হস্তান্তরযোগ্য, অহস্তান্তরযোগ্য, শিল্পের সাথে জড়িত, বুদ্ধিবৃত্তির সাথে জড়িত। অর্থাৎ এখানে হলো স্রষ্টা মানে অর্থাৎ উদ্ভাবক ও উদ্ভাবনের মধ্যে স্পর্শ জড়িত। উদ্ভাবক এবং উদ্ভাবনের মধ্যে উদ্ভাবক থেকে উদ্ভাবনকে আলাদা করা যায়, আর এটা হলো আলাদা করা যায় না। বেসিক্যালি এই যে আলাদা করা যায়, এটাই হলো পেটেন্ট, আর যেটা আলাদা করা যায় না সেটা হলো কপিরাইট। এখন উদাহরণ কি? যেমন দেখেন আপনি পাটের জিন তত্ত্ব, মাকসুদ আলম পাটের জিন তত্ত্ব দিয়ে গেছে, যে তত্ত্ব ব্যবহার করে যে কেউ এটাকে বাজারজাত করে পেটেন্ট বা শিল্পের সাথে জড়িত করতে পারবে। অপরদিকে দেখেন আপনার সত্যজিৎ রায়ের সিনেমা, সত্যজিৎ রায়ের চলচ্চিত্র, এবং এই চলচ্চিত্র কিন্তু সত্যজিৎ রায়ের স্পর্শ ছাড়া বা সত্যজিৎ রায়ের ছাড়া সম্ভব না, কল্পনা করা সম্ভব না। অর্থাৎ সত্যজিৎ রায়ের কল্পনা শক্তি আর
হুমায়ুন আহমেদের কল্পনা শক্তি কখনো এক হবে না। সেক্ষেত্রে হুমায়ুন আহমেদ দিয়ে সত্যজিৎ রায়ের মতো ওই রকমের চলচ্চিত্র বানানো সম্ভব না। তুমি বলেন চলচ্চিত্র, চিত্রকর্ম, সাহিত্যকর্ম, শিল্পকর্ম, ভাস্কর্য, স্থাপত্য, এগুলা কিন্তু কখনোই একজনের কাছ থেকে আরেকজনকে আলাদা করা যায় না। সেটা কপিরাইটের অন্তর্ভুক্ত হবে, আর যেটা আলাদা করা যায় সেটা পেটেন্টের অন্তর্ভুক্ত হবে। এবং এই কপিরাইট এটা 50 থেকে 100 বছর পর্যন্ত এটার স্বত্বাধিকারী লাভ করা যাবে, মানে তার পরিবার বা অন্য কেউ পাবে সেটা। আর এই কপিরাইট যেটা, এই কপিরাইট কিন্তু 1970 থেকে 1994 পর্যন্ত এক ধরনের ছিল, আর 1995 থেকে বর্তমানে ট্রিপস দ্বারা নির্ধারিত, ওই ট্রিপস আইন দ্বারা নির্ধারিত। ঠিক আছে। 35তমতে আরো প্রশ্ন আসছে যে ডাব্লিউটিওর কার্যাবলী। ডাব্লিউটিওর কার্যাবলী এটা আমরা ডাব্লিউটিওর মধ্যে দেখব না, অনেকগুলো কার্যাবলী আছে, যেমন ট্রিপস, স্ট্রিমস, তারপর ন্যাশনাল ট্রিটমেন্ট, MFN, রুলস অফ অরিজিন। ASEAN-এর গুরুত্ব আসে 36তমতে, দরকার নাই। 35তমতে এখান থেকে প্রশ্ন আসে নাই। ঠিক আছে। আগামীকালকে আপনাদের সাথে দেখা হবে, হ্যাঁ, বিকেল 3টায় ইনশাল্লাহ। 3টা না, 3টা একটা ওয়ার্ড টাইম হয়ে যায় গরমের মধ্যে। 3:30টায় ভালো হবে, 3:30টায় নামাজ, খাওয়া দাওয়া, হ্যাঁ, 3:30 PM ইনশাল্লাহ। 3:30 PM কালকে ক্লাস। শুক্রবারে পরীক্ষা হবে ইনশাল্লাহ। আগামীকালকে এই অধ্যায়ের পার্ট 3 হবে, এবং এই অধ্যায়টা আগামীকালকে ইনশাল্লাহ শেষ হবে। আগামীকালকে বিকেলে এই অধ্যায়টা শেষ হবে। শুক্রবার দিন সকালে আমরা শুক্রবার কি খেলা আছে নাকি? এই কালকে খেলা কয়টায়? ও শুক্রবার খেলা নাই, ঠিক আছে। কালকে বিকাল 3টায়, 3:30টায় দেখা হবে ইনশাল্লাহ। ওকে, ক্লোজ কর। দেখিস, পোস্ট দিস না।